অ্যাসেটকে কিভাবে ম্যানেজ করা যায় তার কিছু স্ট্র্যাটেজি আছে, লাইবিলিটি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, আর একটা হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট। আমরা আগেও ফান্ড ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি। অ্যাসেট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজির মধ্যে আসলে কি কি পড়ে? অ্যাসেট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি গুলোর মধ্যে অ্যাসেট বলতে আমরা কি বলছিলাম? বলছিলাম যে এখানে অ্যাসেট ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে লোন, অ্যাডভান্স অথবা ইনভেস্টমেন্ট। তার মানে তাদের প্রতিটা ব্যাংকেরই কিন্তু একটা নিজস্ব ক্রেডিট পলিসি আছে, এই পলিসি মূলত সেন্ট্রাল ব্যাংকের। তাহলে অ্যাসেট ম্যানেজমেন্ট করার জন্য প্রথমে আপনি জানতে ফরম্যাট করতে হবে ক্রেডিট পলিসি। যারা ইসলামিক ব্যাংক তাদের বলা হয় ইনভেস্টমেন্ট পলিসি। ক্রেডিট রিস্ক অ্যানালাইসিস, আমরা যেটা আইসিআরআর করে থাকি, ক্রেডিট রিস্ক রেটিং যেটা সিস্টেমটা, সেটা হলো ক্রেডিট রিস্ক অ্যানালাইসিস করা। ম্যাচুরিটি গ্যাপ অ্যানালাইসিস, এখান থেকে একটা প্রশ্ন আসে, একবার একটা অঙ্ক আসছিল এই গ্যাপ অ্যানালাইসিসটা থেকে। এরপরে হচ্ছে অ্যাসেট কনসেন্ট্রেশন, এরপরে হচ্ছে ইন্টারেস্ট রেট রিস্ক, আর একটা হচ্ছে মার্কেট রিস্ক, যে ফ্লাকচুয়েশন মার্কেট রেটটা, সেটার কারণে যে রিস্ক হয়, এই কটা জিনিস আমাকে অ্যাসেট রিস্ক মানে অ্যাসেট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। লায়াবিলিটির মধ্যে আসতেছে নাকি কনসেন্ট্রেশন অফ দ্য ডিপোজিট। আমরা দেখেন বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট এই ফান্ড ম্যানেজমেন্টের, সেটা হচ্ছে যে আপনি একই ধরনের ডিপোজিট যদি কালেক্ট করেন, ওই যে আমরা বলছিলাম যে আমি 100 টাকা আপনার থেকে বড় ডিপোজিট নিয়ে আমি 100 টাকা বিনিয়োগ করলাম অন্য কারোর কাছে, আপনি আমার কাছে টাকাটা ফিরে নিতে আসলেন, বাট আমি যাকে দিচ্ছি সে ফিরে দিল না। এটা কিন্তু হতেই পারে। কোনো ডিপোজিটারকে কিন্তু আপনার বলবার সুযোগ নাই যে আপনি এই টাকাটা এখন পাবেন না। আমরা যদিও ডিপোজিটের বিভিন্ন ধরন অনুযায়ী কিছু শর্ত আরোপ করি, যেমন সিডি অ্যাকাউন্ট খুলি আমরা, যে একজন বড়োয়ার সরি একজন ডিপোজিটার দিনে 100 বারও যদি সিডি অ্যাকাউন্টে চেক দেয়, আপনার কিন্তু বলবার সুযোগ নেই, আমরা কিন্তু তার লেনদেন করি। কিন্তু সেভিংস হলে আমরা বলি যে একটা নোটিশ দাও, পজিটিভ, যে পে ইনস্ট্রাকশন বলে থাকি। আমরা যদি এফডিআর হয় আমরা শর্ত দিই 3 মাসের 6 মাসের, না হলে ইন্টারেস্ট রেট কমে যাবে। এসএনডি অ্যাকাউন্টের কিন্তু ট্রানজেকশনের আরেক ধরনের ইনস্ট্রাকশন থাকে। আবার আমরা এই ডিপোজিটের দুই ধরনের, একটা ডিমান্ড ডিপোজিট আর একটা টার্ম ডিপোজিট। যদি আপনি সবগুলি ডিমান্ড ডিপোজিট করেন, সিডি অ্যাকাউন্ট নেন ইন্টারেস্ট না দেওয়ার জন্য, কি ঘটবে? ঘটবে যেটা, যে যে কোনো সময় কিন্তু ওনার টাকাটা ওটাতে নিয়ে আসবে। আপনি টাকা বিনিয়োগ করলে দেখা গেল উনি টাকা দিতে আসবে, আপনি কিন্তু লিকুইডিটি ক্রাইসিসে পড়ে যাবেন। এই জন্য আমরা কি করি, ইন্টারেস্ট রেট হাই হলেও টার্ম ডিপোজিট নিই। 1 বছরের জন্য এফডিআর নিচ্ছে, 100 কোটি টাকার এফডিআর নিচ্ছি, আমি মোটামুটি নিশ্চিত যে 100 বছর এই সরি 1 বছর এই 100 কোটি টাকা আমাকে আর দিতে হবে না, ইউজুয়ালি ধরে নিচ্ছি। কখনো কখনো কোনো ব্যক্তি বাই ফোর্সও কিন্তু ভাঙাতে পারে তার প্রয়োজনে, সেটা ভিন্ন কথা, আনইউজুয়াল কেস। এই যে বিষয়গুলা, এটাকে বলা হয় বাকেট। ট্রেজারিতে এটাকে বলা হয় ডিপোজিটের বাকেট। এই বাকেট গুলোকে আপনাকে যে জন্য কোনো দিন হলো 0 থেকে 7 ডে একটা বাকেট, 7 থেকে 14 ডে একটা বাকেট, এরকম কিছু ক্যাটাগরাইজ করা আছে ডিপোজিটের। এই ডিপোজিটটা আমার কাছে প্রথম 0 থেকে 7 দিনের মধ্যে নিতে আসতে পারে। এই ধরনের ডিপোজিট কত কোটি টাকা, 7 থেকে 14 দিনেও নিতে আসবে, এরকম ডিপোজিট কত আছে, এরকম বিভিন্ন বাকেটে ভাগ করে বের করে ট্রেজারি কিন্তু ডিসিশন বিনিয়োগ করি, তাহলে এটার জন্য একটা রিস্ক তৈরি হতে পারে, আমি লিকুইডিটি ক্রাইসিসে পড়তে পারি। এই কথাটাই আমরা বলছি যে কনসেন্ট্রেশন অফ দ্য ডিপোজিট। অথবা একটা ডিপোজিট আপনি নিছেন, কোনো একটা সিঙ্গেল ডিপোজিটারের ইনভেস্ট মানে ডিপোজিট বেশি, সেক্ষেত্রে ওনার যদি কোনো প্রয়োজনে ওই টোটাল টাকাটা যদি নিয়ে উঠায় নিয়ে যায়, তাহলে কিন্তু ওই শাখাটা আপনার দারুণভাবে এফেক্টেড হবে। এটা আলাদা আর একটা ইম্পর্টেন্ট বিষয়। ডিপোজিট মিক্স, এটা আমি আলোচনা করে ফেললাম যে ডিপোজিটে যে বিভিন্ন বাকেট ভাগ করি, বিভিন্ন লেয়ারে ভাগ করি, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, অন ডিমান্ড, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার যে ডিপোজিট, সেটা হচ্ছে ডিপোজিট মিক্সার। এটা ইজ ইম্পর্টেন্ট। একটা ব্যাংকের ডিপোজিট মিক্সার, বিভিন্ন ক্যাটাগরির ডিপোজিট যত থাকবে, ততই আপনি বিজনেস করে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন। এরপরে হচ্ছে কি কস্ট অফ ফান্ড। আপনি ধরেন বিনিয়োগ করতেছেন, আপনার একটা ডিপোজিট 100 টাকার একটা ডিপোজিট নিলেন, আপনি যদি এর 5% ইন্টারেস্টে নেন, তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কস্ট আছে, সবকিছু মিলে হিসাব করে দেওয়া গেল 8 টাকা পড়ে যায় 100 টাকার বিনিময়। আপনি এটা বিনিয়োগ করলেন ধরেন আরেক জায়গায় 7 টাকায়, তাহলে কি হবে? আপনার লস হবে। এই জন্য কস্ট অফ ফান্ড যেটা, সেটা অ্যানালাইসিস করে ইজ ভেরি সিগনিফিকেন্ট। তারপরে নন ডিপোজিট লায়াবিলিটি, কিছু লায়াবিলিটি আছে যে ডিপোজিট না, তারপরেও কিন্তু সেটা আমাদের লায়াবিলিটি, এটাও কিন্তু আমাকে অ্যানালাইসিস করতে হবে। ক্যাপিটাল এডুকেসি, তারপরে বড়োয়ার ক্যাপাসিটি, বড়োইং ক্যাপাসিটি। আমি ধরেন মার্কেট থেকে যদি কল মানি মার্কেট থেকে বড় করতে চাচ্ছি, কিন্তু অন্য ব্যাংক আমাকে আমার লায়াবিলিটি মাত্রা এত বেশি যে কল মানিতেও আমাকে ধার দিচ্ছে না। যেমন বেশ কিছু প্রাইভেট ব্যাংক কিন্তু এখন এই সংকটে পড়ছে, তারা তাদের চেক বাউন্স হয়ে যাচ্ছে, কারণ তারা কল মানি মার্কেট থেকেও টাকা পাচ্ছে না। তার মানে তার এডুকেট যে ক্যাপিটাল, সেই এডুকেট ক্যাপিটাল মেনটেন করা না কারণে তারা এটা পাচ্ছে, বড় ক্যাপাসিটি তারা হারায় ফেলছে। লিকুইডিটি ইম্পর্টেন্ট, আমার কত টাকা পার ডে আমাদের লিকুইডিটি দরকার, লিকুইড মানি দরকার, এটা জানতে হবে। ম্যাচুরিটি গ্যাপ অ্যানালাইসিস আলাদা আলোচনা আমরা করাবো।
ইন্টারেস্ট, যে ইন্টারেস্ট রিস্ক অ্যানালাইসিস, এই দুইটা থেকে দুইটা ম্যাথমেটিক্স আছে, যদি আসে না তেমন তারপর আমরা একটু শিখবো, আমরা পরে আলোচনা করবো। এরপরে আমাদের তৃতীয় যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। এই ফান্ড ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিতে আমাদের যে বিষয়গুলো বিবেচনা করতে হয় সেটা হচ্ছে সোর্স অফ ফান্ড। আমার সোর্স অফ ফান্ড কি, আমার ব্যাংকের ক্যাপিটাল কত, অনার সিকিউরিটি কত, কত টাকা আমার ডিপোজিট আছে, কত টাকা আমি বরোইং করছি অন্য ব্যাংকের কাছ থেকে বা আদার কোনো জায়গা থেকে, এগুলো হলে কি সোর্স অফ ফান্ড হিসেবে কাজ করে। আমার টোটাল সোর্স অফ ফান্ড ধরেন $100 মিলিয়ন, 100 মিলিয়ন বা 100 কোটি টাকা। আমার এই ফান্ডটা নিয়ে আমি কি কি ক্ষেত্রে আমাদের এই ফান্ডের ইউটিলাইজেশন হয়, আমরা লোন বা অ্যাডভান্স দিয়ে ইনভেস্টমেন্ট করি, সেন্ট্রাল ব্যাংকের সাথে রিজার্ভ রাখি। আবার হতে পারে কি, এই সোর্স অফ ফান্ডে ডিপোজিট আর তার কিন্তু যে কোনো সময় তার ডিপোজিট রিসিভ করতে আসতে পারে, তার উইথড্রল করতে থাকতে পারে। এখানে আমরা আরেকটা বলতে পারি উইথড্রল। এই উইথড্রলও কিন্তু আমাকে বিবেচনায় নিতে হবে, যেটা সোর্স অফ ফান্ডের কিন্তু ইউজ অফ ফান্ডের বিষয়। এরপর আপনাকে জানতে হবে ডেইলি ফান্ড পজিশন, নেট লেন্ডিং পাবলিক বরোইং প্লাস হচ্ছে সিআরআর সারপ্লাস বা ডেফিসিট। আপনি যে সিআরআর মেনটেন করবেন সেটা কি সারপ্লাস আছে না ডেফিসিট আছে, আপনি লেন্ডিং করছেন কল মানি মার্কেটে নাকি অন্য থেকে বড় করছেন, এই বিষয়টার সাথে সিআরআর এ প্লাস যোগ করে যেটা আমাদের যেটুকু ডিপোজিটের দরকার সেটাকে আমরা ডেইলি ফান্ড পজিশন বলে থাকি। এটা আরো যদি সহজভাবে বলি তাহলে আমাদের ওপেনিং যে ফান্ড পজিশন, প্রতিদিনের যে ওপেনিং যে ফান্ড পজিশন এবং নেট ইনফ্লো প্রতিদিনে যে ক্যাশ পেমেন্ট হয় অথবা রিসিভ হয়, এই দুইটার যে ভ্যালু, যদি আউটফ্লো বেশি হয় ইনফ্লোর চেয়ে তাহলে কি হবে, নেগেটিভ, নেটটা হবে নেগেটিভ। আর ইনিশিয়াল যে ব্যালেন্স হলো, এই দুইটার সাথে যদি আমরা ভ্যালু বের করি তাহলে ডেইলি ফান্ড পজিশন আমরা পাবো। এই চ্যাপ্টারের আমাদের অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্টের চ্যাপ্টারের যে রেগুলেটরি যে ফ্রেমওয়ার্ক, আমাদের যে পলিসিটা আছে সেই পলিসি নিয়ে আমরা কিন্তু একটু আগে আলোচনা করছি। মূলত সেগুলোই আবার আমরা যদি একটু সহজভাবে দেখি একটা টেবিল আকারে, প্রথমে হলো আমাদের একটা ব্যাংকের ক্ষেত্রে একটা অ্যাডভান্স ডিপোজিট রেশিও, এডিআর অথবা আইডিআর। এখানে আইডিআরও কিন্তু যেটা আমাদের ইসলামী ব্যাংকগুলোকে বলা হয় ইনভেস্টমেন্ট ডিপোজিট রেশিও, যে টোটাল যে লোন এবং অ্যাডভান্স যেটা কাস্টমারের যে ডিপোজিট, তার ইন্টার ব্যাংকের যে ডিপোজিটের সারপ্লাস অথবা বন্ড মার্কেটের যে সারপ্লাস, এই জিনিসগুলো বিবেচনা করে আমরা কিন্তু টোটাল ইনভেস্টমেন্ট করে থাকি, মানে লোন বা অ্যাডভান্স হিসেবে দিই। এবং এটা আমরা বলছিলাম যে বর্তমান পলিসিতে একটু কমানো হয়েছে, আমরা যদি গড় বলি 4% হচ্ছে সিআরআর, আর হচ্ছে আমাদের 13% হচ্ছে এসএলআর, 13% হচ্ছে আপনাদের এসএলআর। এই মোটে আমাদের 17% হচ্ছে কি আমাদের এটাই কিন্তু রিজার্ভ হিসেবে সেন্ট্রাল ব্যাংকের সাথে মেনটেন করতে হয়। 100 টাকা ডিপোজিটের এগেইনস্টে 17 টাকা যদি আমি করি তাহলে আমার কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করার সুযোগ কিন্তু 83%। বাট অন্য অন্য কিছু ইন্টারনাল ইস্যু থাকে, যে বাংলাদেশ ব্যাংকের সাথে মানে ব্যাংকের যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়, এই ক্ষেত্রে ফান্ডের কিছু রিবেট পায়, সব মিলে সর্বোচ্চ বর্তমান পলিসি হলো 80, কনভেনশনাল ব্যাংকগুলো 83% তারা ইনভেস্ট করতে পারে। ইউজুয়াল নিয়ম হচ্ছে 83%, বা সর্বোচ্চ তারা বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি সাপেক্ষে 87% বিনিয়োগ করতে পারে কনভেনশনাল ব্যাংক। আর যেটা ইসলামিক ব্যাংক তারা কিন্তু টোটালি সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংকের ইয়ার সাপেক্ষে তারা 92% কিন্তু এটা বিনিয়োগ করতে পারে। তাহলে এইটা হলো আমাদের রেগুলেটরি ইনস্ট্রাকশন। এরপরে আসতেছে আমাদের অ্যাডজাস্ট লোন গ্রোথ, যেটা গ্রোথ লোন, স্টাফ লোন, এগ্রিকালচার লোন, যত রকম লোন আছে গভর্নমেন্টের সিকিউরিটির এগেইনস্টে অথবা এসওডি ফরম্যাটে, এগুলো আমাদেরকে অ্যাডজাস্টেড লোন গ্রোথ বলা হয়। সিঙ্গেল বরোয়ার এক্সপোজার ইজ ইম্পর্টেন্ট। একটা গ্রাহককে আপনি একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিকে আপনি কত টাকা সর্বোচ্চ বিনিয়োগ করতে পারবেন, এই চুক্তিটাকে বলা হয় সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট। এবং এটা ফান্ডেড নন ফান্ডেড মিলে সর্বোচ্চ আপনাদের 25% করবার সুযোগ আছে। ফান্ডেড নন ফান্ডেড মিলে সর্বোচ্চ 25% করবার সুযোগ আছে। তার মধ্যে আপনার ফান্ডেড হলে 15%। আবারও বলছি, ফান্ডেড নন ফান্ডেড মিলে হলে 25%। আপনার যদি 100 টাকা টোটাল একটা ব্যাংকের যদি মানে ক্যাপিটাল হয়, তার যদি অ্যাসেট হয় বা ক্যাপিটাল থাকে, তার এগেইনস্টে তার বিনিয়োগ করার সুযোগ আছে সর্বোচ্চ 25 টাকা হচ্ছে একটা সিঙ্গেল গ্রুপকে দিতে পারবেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে লায়াবিলিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এরপরে আমাদের আছে কমিটমেন্ট। কমিটমেন্ট কি, আনড্রন পোর্শন অফ দ্য কন্টিনিউয়াস লোন আউটস্ট্যান্ডিং ইরেভোকেবল লেটার অফ ক্রেডিট, লেটার অফ গ্যারান্টি, তারপরে হচ্ছে অ্যাকসেপ্টেন্স এন্ড সিমিলার ইনস্ট্রুমেন্ট, এগুলো হচ্ছে কমিটমেন্ট নামে পরিচিত। এটা কিভাবে আমি একটু বোঝায় বলি। ধরেন আপনি একটা সিসি লোন দিচ্ছেন, সিসি লোনের লিমিট আছে 1 কোটি টাকা।
বড়োয়ার কিন্তু 1 কোটি টাকা সবসময় উঠায় রাখে তা না, সে হয়তো 10 লক্ষ বা 50 লক্ষ টাকা উঠাইছে, আপনার যে কোনো সময় 50 লক্ষ টাকা তার কিন্তু ওঠানোর সুযোগ আছে। এটাই বলা হচ্ছে আনড্রন পোর্শন অফ দ্য কন্টিনিউয়াস লোন আউটস্ট্যান্ডিং। এরপরে হচ্ছে ইরেভোকেবল লেটার অফ ক্রেডিট, আপনি যে একটা এলসি দিচ্ছেন, 50 কোটি টাকার একটা এলসি দিচ্ছেন, এটা এখনো ফান্ডে রূপান্তর হয়নি, কিন্তু আপনাকে এটা কমিটমেন্ট হিসেবে এটা প্রভিশন মেনটেন করতে হবে। আপনি 200 কোটি টাকার একটা লেটার অফ গ্যারান্টি দিচ্ছেন, এটার এই মুহূর্তে কোনো ফান্ড হয় নাই, বাট এটা যে কোনো সময় কিন্তু এটা ক্যাশে রূপান্তর হতে পারে, এটাকে আপনার প্রভিশন মেনটেন করতে হবে। এই বিষয়গুলো কিন্তু আমরা বলে থাকি, এগুলো হচ্ছে কমিটমেন্টের পার্ট। এরপরে হচ্ছে ক্যাপিটাল মার্কেট এক্সপোজার, ইনভেস্টমেন্ট ইন দ্য লিস্টেড সিকিউরিটিজ অ্যান্ড ইনস্ট্রুমেন্টস অফ দ্য ক্যাপিটাল মার্কেট। আমরা ব্যাংকাররা অনেক সময় কিন্তু ক্যাপিটাল মার্কেটে কোনো সিকিউরিটি কেনার জন্য বা কোনো বন্ড টন্ড কিনি আমরা, তার মানে আমরা সিকিউরিটি মার্কেটেও আমরা ইনভেস্টমেন্ট করি, সেটাকে ক্যাপিটাল মার্কেট এক্সপোজার বলা হয়। হোলসেল বরোয়িং, হোলসেল বরোয়িংটা জিনিসটা কি? হোলসেল বরোয়িং হচ্ছে যে আপনি যে কল মানি মার্কেটে যে আপনি যে বড় করেন, সেই কল বরোয়িং অথবা শর্ট নোটিস ডিপোজিট, যেটাকে আমরা এসএনডি বলে থাকি, অথবা প্লেসমেন্ট রিসিপ্ট, অথবা কমার্শিয়াল পেপার, অথবা হচ্ছে আপনার ওভারড্রন নষ্ট অ্যাকাউন্ট, দিস আর দ্য পার্ট অফ দ্য হোলসেল বরোয়িং, এগুলোকে আমরা হোলসেল বরোয়িং এর পার্ট বলে থাকি। এরপরে আমাদের ক্যাশ রিজার্ভ, সেটা তো আমরা জানি সিআরআর, আমরা ডেইলি বেসিসে 3.5 এবং উইকলি বেসিসে এটা 4%। স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও আমরা বলছি যে বন্ড আকারে কিন্তু 13% বর্তমানে, এভারেজ টাইম অ্যান্ড ডিমান্ড লাইবিলিটিস অফ দ্য প্রিভিয়াস 2 মান্থের উপর ভিত্তি করে এটা করা হয়। ম্যাক্সিমাম কিউমুলেটিভ আউটফ্লো, নেট আউটফ্লো উইথিন 1 মান্থ বাকেট, একে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে তাকে যদি নেট ইনফ্লো দ্বারা ভাগ করি, তাহলে যে যেটা পাবো সেটা হতে হবে নেট ক্যাশ ফ্লো, যেটাকে আমরা ম্যাক্সিমাম কিউমুলেটিভ আউটফ্লো বা এমসিও বলে থাকি। এবং এই ভ্যালুটা অবশ্যই 17%-এর নিচে থাকতে হবে, এমসিও ভ্যালুটা। এগুলো আমরা আবার ম্যাথমেটিক্স আকারে দেখাবো। তারপরে হচ্ছে মিডিয়াম টার্ম ফান্ডিং, এটাকে এমটিএফ বলি। টোটাল লাইবিলিটি 1 ইয়ার, এক বছরের টোটাল যে লাইবিলিটি, তাকে যদি 1 বছরের টোটাল অ্যাসেট দ্বারা আমরা ভাগ করি, টোটাল অ্যাসেট দ্বারা ভাগ করি, তাহলে যেটা পাবো সেটাকে আমরা বলি এমটিএফ। এটা স্ট্যান্ডার্ড হলো 45% অথবা তার উপরে থাকতে হবে, অর্থাৎ টোটাল লাইবিলিটি 1 বছরে, আর টোটাল অ্যাসেটের 1 বছরের টোটাল অ্যাসেট গড় যেটা, সেটাকে যদি আমরা অ্যাসেটের ইয়া দ্বারা ভাগ করি, তাহলে যেটা পাবো সেটাকে আমরা এমটিএফ বলে থাকি। নেট ওপেন পজিশন, টোটাল অ্যাসেট ইন ফরেন কারেন্সি বিয়োগ হচ্ছে টোটাল লাইবিলিটিস ইন দ্য ফরেন কারেন্সি। আপনার যে টোটাল ফরেন কারেন্সিতে আপনার রিজার্ভ আছে, আর টোটাল যে ফরেন কারেন্সি আপনি বিভিন্ন জায়গায় বড় করছেন, অথবা পেমেন্টের যে আপনার কমিটমেন্ট আছে এলসির এগেইনস্টে বা লেটার অফ গ্যারান্টির এগেইনস্টে অথবা অন্য কোনো ফরম্যাটে, এই দুটোর বিয়োগফলকে আমরা নেট ফান্ড ওপেন পজিশন বলে থাকি। এরপরে আমরা আসবো ক্যাপিটাল টু রিস্ক ওয়েট অ্যাসেট, যে সিআরআর এআর, এটা আমরা পরের আর একটা মডিউল আছে, চ্যাপ্টার আছে, এখানে অঙ্ক আসে, আমরা ওখানে ডিটেলস আলোচনা করব। টোটাল এলিজেবল ক্যাপিটালকে টোটাল রিস্ক ওয়েট অ্যাসেট দ্বারা ভাগ করলে এটা আমরা পরে বুঝবো আর কি। তাহলে এই ছিল আমাদের অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্টের সম্বন্ধে বেসিক কথা, যেটা আমরা আগেও আলোচনা করছি। এই মডিউলের মূল আলোচনা কিন্তু আসলে লিকুইডিটি ম্যানেজমেন্ট। আজকের এই আলোচনার এই মডিউলের মূল আলোচনা কিন্তু লিকুইডিটি। লিকুইডিটি নিয়ে কিন্তু আমি আগেই একটা কথা বলছি, লিকুইডিটি বলতে আমরা কি বুঝি। লিকুইড মানি বলতে আমরা বোঝাই ক্যাশ মানি, সহজ কথা, ক্যাশ আর ক্যাশ ইকুইভ্যালেন্ট মানি, যেটাকে খুব ইনস্ট্যান্টলি ক্যাশে রূপান্তর করা যায়। এই ধরনের ডিমান্ড অথবা এই ধরনের সাপ্লাই কিন্তু বিবেচনা করা হয় লিকুইডিটির ক্ষেত্রে। আমরা যদি লিকুইডিটির একটা একাডেমিক সংজ্ঞা দেই, তাহলে বলবো লিকুইডিটি ইজ দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য ফান্ড, অথবা অ্যাসিওরেন্স অফ দ্য ফান্ড ফর দ্য অ্যাভেলেবল টু অনার দ্য ক্যাশ আউটফ্লো কমিটমেন্ট। আপনার যে বিভিন্ন রকমের পেমেন্টের কমিটমেন্ট আছে, এর জন্য সাফিসিয়েন্ট অথবা অ্যাভেলেবল, যে পরিমাণ থাকলে আপনার কমিটমেন্ট আপনি ফুলফিল করতে পারবেন, সেই পরিমাণ মানিকে বলা হয় লিকুইড মানি। এবং এই যে কন্ডিশন, এই কন্ডিশনটাকে বলা হয় লিকুইডিটি। যদি কোনো কারণে এটা ফেল করে, তাহলে তার রেপুটেশন নষ্ট হয়, এটা তখন তার বিজনেসের জন্য একটা রিস্কে রূপান্তর হয়, সেই সিচুয়েশনটাকে বলা হয় লিকুইডিটি রিস্ক। এই লিকুইডিটি ইজ ক্যারেক্টারাইজড বাই এ হাই লেভেল অফ ট্রেডিং অ্যাক্টিভিটি দ্বারা এটাকে ইয়া করা হয়। ব্যাংকের যে লিকুইডিটি কি কি কারণে প্রয়োজন, একটা হচ্ছে
ডিপোজিটারের আপনার যে কমিটমেন্ট আছে, যে কোনো ডিপোজিটার তার যে কোনো সময় টাকা উঠাইতে চাইতে পারে, এই যে বিষয় আপনাকে সেটা পেমেন্ট করতে হবে, সেটাই কি বলা হয় ডিপোজিট লিকুইডিটি, ওই পরিমাণ টাকাটা। আর আপনি যে লোনের স্যাংশন করছেন, লোন যখন স্যাংশন করছেন, লোন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন অথবা সিসি লোন দিয়েছেন, তাহলে গ্রাহক ওই পরিমাণ টাকা আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। তাহলে লোনের দেওয়ার যে অ্যাবিলিটি, সেটাও কিন্তু ব্যাংকের লিকুইডিটির পার্ট। এই দুটার পরিমাণকে একত্রিত করলে একটা ব্যাংকে যে পরিমাণ টাকা পরিমাণ দাঁড়ায়, এটাই হচ্ছে তার লিকুইডিটি, আমরা এটাকে ব্যাংক লিকুইডিটি বলি। তাহলে আমরা এই লিকুইডিটিকে বুঝতে হলে আমাদের যেটা বোঝা দরকার যে লিকুইড অ্যাসেট জিনিসটা কি। কারণ আমার কাছে যে মানিটা আছে সেটাই তো আমার জন্য কি, আমি যে লোন দেই সেটা আমার অ্যাসেট। তাহলে লিকুইড অ্যাসেট একটা বিষয়, লিকুইডিটি বোঝার জন্য লিকুইড অ্যাসেট বুঝতে হবে। লিকুইড অ্যাসেটটা কি, দ্য ডিগ্রি টু হুইচ দ্য অ্যাসেট অর দ্য সিকিউরিটি ক্যান বি বট অর সোল্ড ইন দ্য মার্কেট উইদাউট এফেক্টিং দ্য অ্যাসেটস প্রাইস। মানে অ্যাসেটের প্রাইসকে এফেক্ট না করে যেই পরিমাণ আপনার সিকিউরিটি অথবা অ্যাসেট আপনি মার্কেটে বিক্রি করতে পারেন অথবা কিনতে পারেন, সেই পরিমাণটাই হচ্ছে তার লিকুইড অ্যাসেট। লিকুইড অ্যাসেটের সোর্স গুলো কি? লিকুইড অ্যাসেট হচ্ছে যে আপনার ক্যাশ ইন হ্যান্ড, আপনার হাতে যে নগদ টাকা থাকে সেটাই হচ্ছে লিকুইড অ্যাসেট। ব্যাংকের ভল্টে যে টাকা থাকে সেটাই তার লিকুইড অ্যাসেট। এরপরে হচ্ছে কি আইটেমস ইন প্রসেস অফ দ্য কালেকশন। আমরা অনেকগুলো কিন্তু বিল কালেকশন করি, এই বিলের একটা ম্যাচুরিটি ডেটে আমাদের চলে আসবে, ওই ম্যাচুরিটি ডেটে ওইটা আমার কিন্তু ক্যাশে আমার হাতে চলে আসবে, সেটাও কিন্তু লিকুইড অ্যাসেটের মধ্যে ফেলানো হয়। বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা সিআরআর, এসএলআর বা অন্য কোনো বন্ড কেনার মাধ্যমে, ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল কেনার মাধ্যমে যে টাকাটা মেনটেন করি সেটাকে বলা হয় রিজার্ভ ইন বাংলাদেশ, সেটাও কিন্তু আমাদের লিকুইড অ্যাসেটের মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে হলো কি ব্যালেন্স উইথ আদার ব্যাংক, অন্য ব্যাংকের সাথে যদি আমার কোনো অ্যাকাউন্ট মেনটেন হয়, আমি অন্য ব্যাংকে যদি কোনো কল মানি মার্কেটে আমি লেন্ডিং করি, তাহলে ওই টাকাটা আমার কিন্তু বিবেচনা করতে হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের লিকুইড অ্যাসেটের সোর্স। অনেক সময় প্রশ্ন আসতে পারে ব্যাংকের লিকুইড অ্যাসেটের সোর্স কি কি, এটা আপনি একটু দেখবেন। লিকুইড অ্যাসেটের ক্যারেক্টার কি? লিকুইড অ্যাসেটের ক্যারেক্টার হচ্ছে তিনটা বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা লিকুইড অ্যাসেট বলবো। একটা হচ্ছে, এটা হচ্ছে যে রিভার্সেবল, যে কোনো সময় আপনি এটা ক্যাশে রূপান্তর করতে পারবেন, কোনো সময় লাগবে না, এটা কিন্তু লিকুইড অ্যাসেটের পার্ট। স্টেবল, তার একটা স্টেবল প্রাইস থাকবে। ধরেন কোন একটা জিনিসের আজকের ভ্যালু হচ্ছে 10 টাকা, কালকে এটা 20 টাকা, পরের দিন আবার এটা 2 টাকা, এরকম আনস্টেবল কোনো প্রোডাক্টকে আমরা লিকুইড অ্যাসেট বলতে পারবো না। ওর মান ডটের কাছাকাছি সবসময় স্ট্যান্ডার্ড সে ফলো করে, এই ধরনের অ্যাসেট গুলোকে আমরা লিকুইড অ্যাসেট বলি। আরেকটা হচ্ছে কি, এটা অলওয়েজ রেডি ফর দ্য মার্কেট টু দ্য পারচেজ অর দ্য সেল, এটা যে কোনো সময় মার্কেটে এটাকে এক্সচেঞ্জ করা যায়। এই তিনটে বৈশিষ্ট্য যদি যে অ্যাসেটের থাকে সেটাকে আমরা লিকুইড অ্যাসেট বলি। ব্যাংকের লিকুইডিটিটা কয়েকটা ধরন আছে, এটা আমরা একটু just দেখাইলাম। একটা ইমিডিয়েট লিকুইডিটি, শর্ট টার্ম লিকুইডিটি, লং টার্ম, ইকোনমিক সাইক্লিক লিকুইডিটি, কন্টিনজেন্ট লিকুইডিটি। এরপরে আমরা অব্লিগেশন অফ দ্য লিকুইডিটি ম্যানেজমেন্ট ইন দ্য ব্যাংক। তারপরে এই ব্যাংক লিকুইডিটি যে যে ফ্যাক্টর দ্বারা আসলে প্রভাবিত হয়, এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু দেখবেন। এটা হচ্ছে সিআরআর, যেটা এটা দ্বারা কিন্তু ইনফ্লুয়েন্স হয়। সিআরআর যদি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক যদি সিআরআর রেটটা বাড়ায় দেয়, তাহলে লিকুইডিটি কিন্তু তার বেশি প্রয়োজন হয়। আর সিআরআর রেট যদি কমায় দেয়, বর্তমান কয়েকদিন আগে একটু কমাইছে, তাহলে তার কিন্তু লিকুইডিটি মানির প্রয়োজনটা একটু কমে যায়। ব্যাংকিং সিস্টেমও কিন্তু এর জন্য লায়াবল। ওই যে ব্যাংকে যে আমরা ডিপোজিট কালেকশন করি অথবা আমরা যে বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট করি, এই যে সিস্টেম, ব্যাংকিং সিস্টেম, এটা দ্বারাও কিন্তু লিকুইডিটিটা কি করে ইনফ্লুয়েন্স হয়। এরপরে হচ্ছে ইউজেস অফ দ্য চেক, লিকুইড ক্যাশ ইন দ্য ট্রানজেকশন। লিকুইড ক্যাশের পরিবর্তে যদি চেকের লেনদেনটা যদি বেড়ে যায়, তাহলে তার লিকুইড মানিটা কম প্রয়োজন হয়। আপনি যদি ক্যাশের লেনদেনের সাথে যদি চেক ভিত্তিক যদি লেনদেন করেন, তাহলে আপনার কিন্তু কি হয়, ব্যাংকের মানে লিকুইড মানির প্রয়োজনটা কম হয়। এছাড়াও বিজনেসের কন্ডিশনের উপর ভিত্তি করে কিন্তু লিকুইড মানি কিন্তু ভ্যারি করে থাকে। তারপরে মার্কেটের যে ইনফ্লেশন ডিফ্লেশন যে রেটটা, সেটাও কিন্তু লিকুইডিটির উপরে তার একটা প্রভাব আছে। এরপরে হচ্ছে সিজনাল কন্ডিশনের উপরে ভিত্তি করে, কোনো কোনো সময় দেখবেন যে ইয়ার ঈদের সময় একটু লিকুইড টাকার দরকার হয় গ্রাহকের বেশি, সেই সময় ব্যাংকে কিন্তু লিকুইডিটি বেশি মেনটেন করতে হয়। আবার অন্য সময় দেখা যাচ্ছে যে টাকার প্রয়োজন গ্রাহকের কম। এই বিষয়গুলো কিন্তু, তারপরে ব্যাংকে আছে যে ব্যাংকের যে বিভিন্ন রকম পলিসি আছে, সেটাও কিন্তু লিকুইডিটির উপরে প্রভাব ফেলে। ওই যে যেটা বললাম, সিআরআর এর রেট কমালে বাড়াইলে তার ব্যাংকের পলিসি চেঞ্জের কারণে এটা হয়। ইন্টারেস্ট রেট চেঞ্জের কারণে কিন্তু লিকুইডিটি মার্কেটে বেড়ে যায় অথবা কমে যায়। তাহলে আজকে যে আমরা লিকুইডিটি ফ্যাক্টর বললাম, লিকুইডিটি ব্যাংকের লিকুইডিটির ইম্পর্টেন্সটা কি আমি তো এটা আগেই বলছি, যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা লিকুইড মানিজের দরকার হয় রেগুলেটরি কমপ্লায়েন্স করার জন্য, আমাদের যে সিআরআর এবং এসএলআর লাগে, যেই জন্য আমাদের লিকুইড মানির প্রয়োজন, এটা আপনাকে কিন্তু ব্যাংক ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই এটাকে মেনটেন করতে হবে।
আপনার যে মার্কেটে বিভিন্ন রকমের যে আপনার অব্লিগেশন আছে, অব্লিগেশন গুলা বলতে যে ডিপোজিটরে যে মানে উইথড্রল করা, অথবা কোনো টার্ম ডিপোজিট যদি ম্যাচুরড হয়, অথবা যদি আপনি লোন যদি স্যাংশন করে থাকেন, তাহলে এগুলো কিন্তু আপনার ডিসবার্সমেন্ট করা, এই বিষয়গুলো কিন্তু আমাদের মানে বিবেচনায় নিতে হয়। এই জন্য আমাদের লিকুইডিটিটা ব্যাংকের জন্য ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি যদি আপনি তৈরি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে লিকুইড মানির একটা বিষয় আছে। ব্যাংক লিকুইডিটি ম্যানেজমেন্ট লাস্ট বলতে আমরা তাহলে কি বুঝি, এতক্ষণ কথা বলে যদি আমরা সামারি করি, তাহলে ব্যাংক লিকুইডিটি ম্যানেজমেন্ট refers to the service your bank provides to its corporate customer, thereby allowing them to optimize interest on their checking or the current accounts or pull funds from the different accounts. Bank corporate customers can therefore manage the daily liquidity in their business in consolidated way. Customer need to define account structure which form the basis of the liquidity management। এই জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট কিন্তু করি, সিডি অ্যাকাউন্ট, এসডি অ্যাকাউন্ট, এসএমডি অ্যাকাউন্ট, তারপরে ফিক্সড টার্ম অ্যাকাউন্ট, তারপর বিভিন্ন রকমের ডিপোজিটের স্কিম গুলো আছে। এগুলোর উদ্দেশ্য কিন্তু এটা, লিকুইডিটি ম্যানেজমেন্টটাকে প্রপারলি করার স্বার্থে। আপনি একই ধরনের যদি আপনি ডিপোজিট কালেক্ট করেন, তাহলে কিন্তু আপনি এক ধরনের বিপদ। ধরেন আপনি ডিপোজিট কস্ট কমানোর জন্য শুধু সিডি অ্যাকাউন্ট করছেন। সিডি অ্যাকাউন্টের অসুবিধাটা কি? অসুবিধাটা হলো যে কোনো সময় একদিন যদি গ্রাহক সব টাকা উঠাইতে আসে, আপনি টাকা তো ইনভেস্টমেন্ট করছেন, বিনিয়োগ করছেন, ওই টাকা তো আপনি দিতে পারবেন না, তো আমরা লিকুইডিটি ক্রাইসিসে পড়বেন। এই জন্য কি করতে হয়, বিভিন্ন ক্যাটাগরি কিন্তু ডিপোজিট আমাদের ব্যাংকে কালেক্ট করতে হয়। এই জন্য ব্যাংক যে লিকুইডিটি ম্যানেজমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিঃসন্দেহে। আর আমরা পরবর্তী দিনে এই ব্যাংক লিকুইডিটি ম্যানেজমেন্ট আসলে কিভাবে করি, এটাতে কি কি টুলস আসলে ব্যবহার করা হয়, যেগুলো নিয়ে আমরা সকাল থেকে আলোচনা করছি, ওগুলো নিয়ে আমরা আবার